ক্লাস 9 ইংলিশের ফাইনাল এক্সামের শর্ট সিলেবাস প্রকাশিত। ক্লাস 9 ইংলিশের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার থাকছে, মান বন্টন কিভাবে হবে, মূল্যায়ন কিভাবে করা হবে এবং প্রশ্ন কাঠামো কেমন হবে, সব কিছু জানতে আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকো। আমরা নতুন কারিকুলামে এতদিন এত প্রিপারেশন নিলাম, তাহলে এই সব প্রিপারেশন কি বৃথা? একদমই না। এরকম কিন্তু নানান ধরনের তোমাদের মনে প্রশ্ন আছে, তাই না? অনেক ধরনের কনফিউশন। আজকে সেই সব কনফিউশন তোমাদের দূর করে দেব, যে প্রশ্ন আসলে কিভাবে হবে, কিভাবে আমরা আনসার করব এবং আমাদের মূল্যায়নগুলো কিভাবে হয়ে থাকবে। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল একটা গুড নিউজ হচ্ছে, আমাদের কিন্তু ক্লাস 9 ইংলিশে শুধুমাত্র ফাইনালের জন্য 3টা চ্যাপ্টার থাকতেছে এবং সেই 3টা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6 The Art of Expressing Comparisons, দেন হচ্ছে 8 Imaginations, তারপর আমাদের 9 A Journey Through Explanatory Texts। সো এই 3টার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ফাইনালের প্রশ্নটা করা হবে। সো চলো আমরা দেখে নিই আসলে প্রশ্নগুলোর মধ্যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হবে এবং হচ্ছে আমাদের যে এতদিন যে ক্লাসে আমরা এত কষ্ট করলাম, এত ক্লাস ওয়ার্ক করলাম, এত হোমওয়ার্ক করলাম, এত কিছু করলাম, এসব কি তাহলে বাদ? একদমই না। কারণ দেখো, আমাদের কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের উপর এখনো আমাদের 30% মার্কস আছে, তাই না? এবং আমাদের ফাইনাল এক্সামে থাকছে 70% মার্কস। তাহলে আমাদের ফাইনাল এক্সাম কি শুধু 70-তে হবে? একদমই না। আমাদের ফাইনাল এক্সামটা হবে 100 মার্কসে। সেই 100 মার্কসটাকে আমাদের কনভার্ট করে 70-তে নিয়ে আসা হবে। সো চলো আমরা তাহলে নিচে দেখি মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে। আমাদের এখানে যেই 30% মার্কসটা থাকতেছে, যেটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের, সেটার আমাদের হোমওয়ার্কের উপর থাকতেছে 10 মার্কস। দেন আমাদের ক্লাস ওয়ার্ক, সেটা ইন্ডিভিজুয়াল হোক বা গ্রুপ ওয়ার্ক হোক, সেটার উপর ভিত্তি করে আমাদের থাকছে আরও 10। দেন আমাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের উপর আমাদের আরও 10 মার্কস। এই টোটাল 3টা মিলে আমাদের হচ্ছে কত? 30। অ্যান্ড আমরা যদি এখন ফাইনাল এক্সামে যাই, যে ফাইনাল এক্সামের ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হচ্ছে, আবারও বলছি 100 মার্কসের এক্সাম হবে, যেটা 70-তে কনভার্ট করা হবে। সো দেখো, আমাদের ফার্স্টে থাকতেছে রিডিং। আমরা টেক্সট পড়বো, টেক্সট পড়ে ওটা থেকে এমসিকিউ আনসার করব, যেখানে আমাদের 5 মার্কস থাকছে। দেন আমাদের শর্ট কোয়েশ্চেন আনসার, এখানে আমাদের এক একটাতে আমাদের 2 মার্কস করে থাকছে। টোটাল 5টা শর্ট কোয়েশ্চেন আনসার থাকবে এবং টোটাল আমাদের হচ্ছে 10। দেন আমাদের ম্যাচিংয়ে আমাদের থাকছে 5 মার্কস। দেন আর্গুমেন্টসের উপর আমাদের 5 অ্যান্ড কমপ্লিটিং টেবলের উপর আমাদের থাকছে টোটাল 10। ওকে, সো তারপর আসতেছে পোয়েট্রি, এবং আমাদের দেখো পোয়েট্রির উপর থাকছে আমাদের শর্ট কোয়েশ্চেন আনসার। সেই শর্ট কোয়েশ্চেন আনসারে আমাদের 10 মার্কস এবং আমাদের তারপর আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারালি ফিগার্সের উপর থাকছে আমাদের 10 মার্কস অ্যান্ড রাইটিং এক্সপ্রেশনসের উপর আমাদের থাকছে টোটাল 10 মার্কস। তারপর আমাদের আসতেছে হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফে 10। দেন কম্পেয়ার কন্ট্রাস্ট এসে লিখবো আমরা, সেটার উপর 15। তারপর হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটের উপর থাকছে আমাদের টোটাল 10। সো ওভারঅল সব মিলিয়ে আমাদের হয়ে গেল টোটাল 100 মার্কসের এক্সাম, তাই না? সো এখন আমরা তো মার্কস ডিস্ট্রিবিউশন দেখিয়ে নিলাম, তাই না? তারপরও তো আমাদের মনে কনফিউশন রয়ে যায়। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু কোশ্চেনটা একবার দেখতে পারলে ভালো হতো। চলো সেই ক্ষেত্রে আমরা কোশ্চেনটাও দেখে নিই, যে একটা ডেমো কোশ্চেন কেমন হতে পারে। সো এই যে তোমাদের জন্য হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন। সেখানে আমাদের দেখো ফার্স্টে একটা কি থাকতেছে, একটা টেক্সট থাকতেছে এবং এই টেক্সটের উপর আমাদের ডিপেন্ড করে আমাদের কি থাকছে, কিছু হচ্ছে আমাদের এমসিকিউ থাকছে। এমসিকিউর পরে আমাদের আসতেছে কি, এমসিকিউর পরে আমাদের থাকছে একটা টেবিল, তাই না? সো টেবিলের উপর আমাদের 5 মার্কস থাকছে। দেন টেবিল ম্যাচিং এর পরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা টেক্সট, তাই না? এবং এখানে কি বলতেছে, যে নিচের একটা অ্যাক্টিভিটি আমাদের সলভ করতে হবে। এখানে বলতেছে দেখো, তোমার অপিনিয়ন দিবা যে তুমি এগ্রি করো অথবা ডিসএগ্রি করো এই স্টেটমেন্টের সাথে, যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং। এটা কিন্তু টেক্সট থেকেই তোমাকে কিন্তু প্রশ্নটা করা হচ্ছে। তারপরে 3 নম্বরে থাকতেছে যে রিড দি ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোজ। এখানে দেখো আমাদের একটা টেবিল থাকছে, যেই টেবিলটা ওই টেক্সটের উপর যা পড়লাম সেটার উপর নির্ভর করে আমাদের সলভ করতে হবে, কজ, ইফেক্ট এবং সেটা প্রিভেন্টিভ মেজার্স। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। এখানে আমাদের থাকবে একটি কবিতা। সো এই কবিতার উপর আমরা কবিতাটা পড়ে আমরা কিছু কোয়েশ্চেনের আনসার দিব ফার্স্টে। তারপর হচ্ছে
আমাদের এই কবিতা থেকে 3টা মেটাফোরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং 2টি সিমিলিকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং এই সব কিছু করতে পারলে আমরা পেয়ে যাচ্ছি আরও 10 মার্কস। তারপর কি বলছে, রিড দ্য পোয়েম अगेन অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস। তুমি পোয়েমটা পড়বা, পোয়েমটা পড়ার পর তোমার নিজের ভাষায় হচ্ছে তুমি কি অনুভব করলা সেটি লিখবা। দেন এসে পড়ি আমাদের রাইটিং পার্টে, যেখানে আমাদের অনেক বেশি লিখতে হয়। সো এখানে আমাদের কি থাকছে যে দেখো, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্স অফ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে যেখানে আমাদের 10 মার্কস থাকছে। এবং তারপরে যদি আমরা চলে যাই, এখানে দেখো আমরা আরও কি দেখতে পাচ্ছি, একটি The Venn diagram below shows some of the similarities, some dissimilarities and some common features between the garment sector and the IT sector of Bangladesh. এবং এটার উপর কি করতে বলা হচ্ছে, এটার উপর একটি এসে লিখতে বলা হয়েছে যেটা হবে কত 250 ওয়ার্ডসের, এবং সেটার জন্য ইনস্ট্রাকশনও কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রামটা, যেই ভেন ডায়াগ্রামটা বোঝার পরে আমরা সেই এসেটি লিখবো ইনস্ট্রাকশন ফলো করে। দেন আমাদের 7 এ বলতেছে কি, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস রেলেভেন্ট এক্সাম্পলস অফ এক্সপ্লেনেটরি টেক্সট, দেন ফিল আপ দ্য ফলোইং উইথ ওয়ান ইজ ডান ফর ইউ। সো এখানে দেখো আমাদের একটা টেবিল দেওয়া, যে টেবিলটা হচ্ছে আমরা নিজেরা ফিল করব আমাদের ওই পূর্ববর্তী টেক্সটের আইডিয়ার উপর ভিত্তি করে। তোমরা এরকমই আরও ইন্টারেস্টিং ডেমো কোয়েশ্চেন পেতে, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের এক্সামের প্রস্তুতিকে আরও পোক্ত করে তুলতে পারো, এবং এই কোয়েশ্চেনের পিডিএফ ফাইলটি পেতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে নাও।